আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি অফিডিয়ান। লিখেছেন আমিনা। সাফান বাইরে বের হওয়া মাত্রই ক্যামেরা ক্লিকের শব্দ চারিদিকে ছেয়ে গেল। কোনো জনমানুষের কণ্ঠ সেখানে শোনা গেল না। এই অত্যন্ত সুপুরুষ ব্যক্তিটাকে দেখতে লেগে গেল সবাই। সাফান অস্বস্তিতে পড়ে গেল। সারাটা জীবন ওর মানুষের আড়ালে আড়ালে থাকার অভ্যাস। আজ এখন এই মুহূর্তে হঠাৎ করে এত মানুষের সামনে নিজেকে এক্সপোজ করার ব্যাপারটা ওর কাছে খুব অস্বস্তিকর। ওর চোখমুখে স্পষ্ট ফুটে উঠেছে সেই অস্বস্তি আর অসহায়ত্ব। ওর চোখ জোড়া খুঁজে বেড়াতে লাগলো ওর ভরসার স্থানটা। নিজের আশপাশে সন্ধ্যান দৃষ্টিতে তাকিয়ে ওর রিমুকে খুঁজে চলল, যাকে ছাড়া ওর কোনো কিছুই হয় না। শাফিন তার ভাইয়ের এই অস্বস্তি টের পেল। ও দ্রুত পায়ে ভাইকে আসছে বলে চলে গেল মেন ডোর ঠেলে ভেতরে। আর কয়েক সেকেন্ডের পরই রুমাশাকে নিয়ে এলো সাথে করে। সাংবাদিকরা সাফানের ফটোশ্যুট করতে ব্যস্ত। সাফান কি করবে বুঝতে পারল না। এমন সময় ওর ঠিক পেছনে কারো অস্তিত্ব টের পেল ও। কেউ তার নরম হাতটা দিয়ে আস্তে করে গলিয়ে দিয়েছে তার কর্কশ হাতের ভেতর। আর সেই হাতটা মুহূর্তের ভেতরে শক্ত করে ধরে ফেলল সাফান। উবে গেল ওর মুখের ফুটে ওঠা সমস্ত অস্বস্তি। হাওয়া হয়ে গেল ওর চোখ মুখে ফুটে ওঠা সমস্ত অসহায়ত্ব। বুকে হারিয়ে যাওয়া বলটা যেন সাথে সাথে ফিরে পেল সাফান। রুমাশা সাফানের হাতটা ধরে পেছন থেকে অল্প একটু এগিয়ে এসে দাঁড়ালো সাফানের গা ঘেঁষে। সাফান সোজাসুজি তাকালো এবার সামনের দিকে। উপস্থিত জনতার ওপর নজর ফেলল ও। ক্যামেরা ক্লিক হতেই আসছে সাংবাদিকদের একজন সামনে থেকে চেঁচিয়ে বলে উঠল, ম্যাম, আপনি আরেকটু এগিয়ে দাঁড়ান প্লিজ। রুমাশা কিছুটা ইতস্তত করে সাফানের পেছন থেকে সামনে এগিয়ে এসে সাফানের পাশাপাশি দাঁড়ালো। সাফান তাকালো এক পলক তার পাশে দাঁড়ানো রুমাশার দিকে। ওর সেই দৃষ্টিতে ফুটে উঠল আগাধ ভালোবাসার ছাপ, যে দৃষ্টি ওদের সামনে দাঁড়ানো সবাই বুঝিয়ে দিল এই লোকটা তার বউকে একটু বেশি ভালোবাসে। সাফানের তাকানোটা উপলব্ধি করে রুমাশা নিজেও মাথা ঘুরালো। ওর থেকে প্রায় 1.5 ফুট বেশি উচ্চতার সাফানের দিকে তাকালো। চোকাচোকি হলো ওদের দুজনের। আর সাথে সাথেই সাংবাদিকদের ক্যামেরাবন্দি হলো ওদের দুজনের এই দৃষ্টি মিলনের মুহূর্তটা। খানিকক্ষণ পর ক্যামেরা ক্লিকের শব্দ থামল। উৎসাহিত জনতা গুঞ্জন শোনা গেল চারপাশ থেকে। স্যার, আপনারা এই দেশে থেকে আমেরিকাতে নিয়ে যাওয়ার পর আপনার সাথে কি কি করা হয়েছিল, আর আপনি সেখানে থেকে বের হলেন কিভাবে? সাংবাদিকদের পেছন দিক থেকে একজন উচ্চস্বরে জিজ্ঞেস করল। পাশে দাঁড়ানো রুমাশা মুহূর্তের ভেতরে মনে পড়ে গেল হারবাটের হাড় থেকে সাফানকে কেড়ে নিয়ে আসা সেই সমস্ত দিনগুলোর কথা। হঠাৎ স্মৃতির রোমস্থনের কারণে গায়ে কাঁটা দিয়ে উঠল ওর। সাফানের হাতের ভেতর থাকা হাতটা শক্ত করে চেপে ধরল। সাফান সেই সাংবাদিকটার উদ্দেশ্যে শক্ত গলায় বলল, আমার ব্যক্তিগত ব্যাপারে কোনো প্রশ্ন না করলে খুশি হব। সাংবাদিকটার হাসি মুখখানা চুপসে ভোঁতা হয়ে গেল। দমে গেল সে পুরোপুরি। তার কিছুটা সামনে থেকে আরও একজন সাংবাদিক বলে উঠল, স্যার, আমি জানি না প্রশ্নটা আপনার কাছে ব্যক্তিগত কি না, তারপরও করছি। আপনি নরখাদকদের অনেকের ওপর অস্ত্র চালিয়েছেন, আর অস্ত্র আপনি কোথায় পেয়েছেন? আর এটা যদি আপনার অস্ত্র হয় তাহলে আপনি অস্ত্র কেন রাখবেন সাথে? সাফান সাংবাদিকটার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখল কিছুক্ষণ। প্রশ্নকারী সাংবাদিকটা সাফানের এমন দৃষ্টি হঠাৎই ভয় পেয়ে গেল যেন। সবার আড়ালে ঢোক গিলল সে একটা, আর মনে মনে স্বগতিক্ত করল, ও ভাই, এবারে আমার ওপরে চড়াও হইস না, তোর পায়ে পড়ি। সাফান সাংবাদিকটার দিকে চোখ রেখে কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, অস্ত্রটা আমারই, আর আমি আমার সাথে অস্ত্রটা রাখি আমার আর আমার পরিবারের সেফটির জন্য। অন্য পাশ থেকে আর একজন পাকনা সাংবাদিক প্রশ্ন করল, আপনি তো চাইলে সেফটির জন্য পুলিশ মোতায়েন করতে পারেন, নিজের সাথে অস্ত্র নিয়ে ঘুরে বানানোর কী প্রয়োজন? সাফান সাথে সাথেই কড়া গলায় তাকে উত্তর দিল, পুলিশ একবার মোতায়েন করেছিলাম, আজ থেকে 12-13 বছর আগে, কিন্তু তারা কি করতে পেরেছে সেটা আপনারাও জানেন, আমিও জানি। আমি আর কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না, আপনারা এখন আসতে পারেন। বলি সাফান রুমাশার হাতখানা খপ করে ধরে পা চালিয়ে মেন ডোর গলিয়ে চলে গেল ভেতরে। ওদের দেখা দেখি সাফিনে চলে গেল পেছন পেছন। প্রশ্নকারী সাংবাদিকটা আহাম্মকের মতো দাঁড়িয়ে রইল। বাকি সাংবাদিকগুলো কটমট করে তাকিয়ে রইল তার দিকে। পাশ থেকে একজন সাংবাদিক তার মাথায় গাঁটটি মেরে বলল, এত বালপাকনামি কেন করিস তুই? কী প্রশ্ন করবি, খুঁজে পাসনি?
প্রশ্নকারী সাংবাদিকটা হতাশ গলায় বলল, কি করলি, এখন কি হবে? অপর সাংবাদিকটা বলল, আরে আমি কি জানি এই প্রশ্ন করলে বড় ভাই চেতে যাবেন? জানলে কি আর আমি প্রশ্ন করতাম? এটার উপর ক্ষুব্ধ হলো সবাই। তারপর আস্তে আস্তে নিজেদের জিনিসপত্র নিয়ে কেটে পড়ল আহমেদ ভিলার সামনে থেকে। কালকের নিউজ পেপারের জন্য এখন সুন্দর করে প্রতিবেদনটা ছাপাতে হবে তাদের। ফেসবুকটা এখন গরম করতে হবে অনেক কাজ। উস্কুক জনতা আস্তে আস্তে ভিড় কমিয়ে যেতে থাকলো তাদের বাড়ির দিকে। আহমেদ ভিলার সামনে একসময় ফাঁকা হয়ে এলো পুরোপুরি। বিকেলবেলা একটা জব্বর ঘুম দিয়ে উঠল সাফিন। ঘুম ভাঙার পর বিছানায় গড়াগড়ি করলো কিছুক্ষণ। সোনিয়া এখনো ঘুমাচ্ছে। গড়াগড়ি শেষ হলে ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকলো। ঢুকতেই চক্ষু সরগগাছ হয়ে গেল সাফিনের। তড়ক করে শোয়া থেকে উঠে বসলো। পুরো ফেসবুকে জুড়ে সাফনের ফটো। নিউজ চ্যানেলগুলোতে তাদের প্রতিবেদনের প্রকাশ করেছে হয়তো দুপুরের দিকেই। এর মধ্যে সাফনের ফটোতে ফেসবুকে সয়লাভ হয়ে গেছে। নরঘাতকদের হাতে নিহত হওয়া অনেকের কাছে মানুষজনগুলো সাফনকে নিজের পজিটিভ স্টার দিয়েছে। অনেক সোশ্যাল মিডিয়া ইনফরমেশন সাফনকে নিজের দক্ষতার সাথে কাজ করার জন্য প্রতিবেদন দিয়েছে। আর মেয়েগুলো সব সাফনের ফটোতে কেয়ার রিয়েক্ট দিয়েছে। তার ফটো পোস্ট করে হ্যাভিং দিয়েছে। আর তার নিচে হেডলাইট দেওয়া নিউ হ্যান্ডসাম ইন টাউন। আবার কেউ কেউ লিখেছে নিউ ক্রাস্ট আনলকড। কেউ কেউ সাফন আর রুমাশার একে অপরের দিকে তাকানোর সেই মুহূর্তটার ফটো আপলোড দিয়ে লিখেছে, এইভাবে ভালোবাসতে শিখো প্রিয়। সাফিন শুধু ফেসবুক স্ক্রল করেই যাচ্ছে। একা একা আর কুলোচ্ছে না দেখা। সোনিয়াকে গুতিয়ে গুতিয়ে উঠাতে লাগলো ও। এই সনি উঠো তো, দেখো তো কি হয়েছে। সোনিয়া ঘুম ভেঙে উঠে মহাবিরক্ত হয়ে বলল, চারের মতো চেঁচামেচি করছো কেন? কি দেখানোর জন্য ডাকছো তুমি আমাকে? রাত নাই দিন নাই, ঘুমের ভেতর ডেকে তোলো, সমস্যা কি তোমার? সাফিন ফোনের স্ক্রিনটায় দৃষ্টি রেখে অতি উৎসাহের সাথে বলল, আরে পচা কাজ করার জন্য ডাকি নাই। দেখো আমার ভাইয়ের ফটো, দেশের এই মাথা থেকে ও মাথা সবখানে চলে গেছে। সাফিনের কথা শুনে অবিশ্বাসের দৃষ্টিতে তাকালো সোনিয়া। তারপর শোয়া থেকে উঠে বসে সাফিনের ফোনের দিকে তাকালো। তাকে সোনিয়া খুশিতে আটখানা হয়ে গেল। আনন্দ মিশ্রিত গলায় বলল, আমাদের আর কোনো চিন্তা নেই সাফিন। ভাইয়ার সবাই পজিটিভ নিয়েছে। এখন আর ভাইয়াকে লুকিয়ে থাকতে হবে না। সদর্পণে ভাইয়া এখন নিজের পরিচয় রাস্তায় বের হবে, মানুষের সাথে মিশবে। এই থেকে আনন্দের আর কি হতে পারে। সাফিনের চোখে পানি চলে আসলো। এই দিনটার দেখার অপেক্ষায় অর্ধেক জীবন পার করে দিয়েছে ও। ওর বাবা মা বৃদ্ধ হলো, শেষ বয়সে এসেও যে এই দিনটার সৌভাগ্য তাদের হয়ে যাবে, তার জন্য সাফিন শুকরিয়া আদায় করলো আল্লাহর কাছে। সাফিন কোনো কথা বলছে না দেখে সোনিয়া তাকালো ওর দিকে। তাকিয়ে দেখলো সাফিনের চোখ জোড়া পানিতে টইটম্বর হয়ে আছে। সেটা দেখে ওর নিজের চোখের কোণে পানি জমল। সাফিনের সাথে পরিচয় হওয়ার পর থেকে ও নিজের ভাইয়ের কথা বা রুমি আপুর কথা বলেনি এমন একটা দিনও যায়নি। সাফন বা রুমিকে সাফিন যে কতটা ভালোবাসে তা একটু হলে জানে সোনিয়া। স্মিথ হেসে ও সাফিনকে বুকে টেনে নিল। তারপর বলল, পাগল ছেলে, কাঁদছো কেন তুমি? বুড়ো হয়ে গেছো তুমি। এখন কাঁদবে তোমার বাচ্চা কাচ্চা, তুমি না। তুমি কাঁদছো কেন? ভাইয়ের জন্য দোয়া করো শুধু, যেন এমন শান্তিতে বাকিটা জীবন পার করে দিতে পারেন তারা। সাফিন সোনিয়াকে আঁকড়ে ধরে ফুপিয়ে উঠল। সোনিয়া চোখ থেকে পানি গড়িয়ে পড়ল দুফোঁটা। স্তর্ণপণে মুছে নিল সেটা। তারপর সাফিনের চুলের ভেতর আঙ্গুল চালিয়ে দিয়ে বলল, চলো নিচে চলো, মা আর বাবাকে এই খবরটা দিয়ে আসি। ওনারা কত খুশি হবেন এটা শুনলে। চলো ওঠো এক্ষুনি। সাফিন সোনিয়াকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছে নাক টানল। তারপর বলল, দাঁড়াও, যে মেয়েটা লিখেছে নিউ ক্রাশ আনলকড তার সস নিয়ে রুমি আপুকে দিই। সেই সুন্দরী মেয়েটার পোস্টার একটা স্ক্রিনশট নিই। সোনিয়া হেসে উঠল সাফিনের কথায়। বল, তুমি কোনোদিনও ভালো হবে না? হ্যাঁ, কোথায় আনন্দ ফুর্তি করবা তা না, এখন রুমি আপুকে জ্বালানো ফোন দিয়ে আসছো। চলো। সাফিন স্ক্রিনশটটা নিয়ে রুমেশাকে সেন্ড করলো হোয়াটসঅ্যাপে। তারপর সোনিয়াকে নিয়ে হলরুমের দিকে পা বাড়ালো। ফোনের টুংটাং শব্দ হতেই রুমেশা ফিরে তাকালো সেদিকে। একটু আগে ঘুম ভাঙল ওর, এখনও বিছানা ছাড়েনি। পাশেই সাফান ঘুমিয়ে আছে রাশাকে বুকে নিয়ে। সাদমান আর শাহমির রনি আর ইস্তেয়াকের সাথে ঘুমিয়েছে নিচে। সাফানের ঘুমন্ত মুখের দিকে সন্তুষ্ট চিত্তে এক পলক তাকিয়ে ফোনটা হাতে নিল রুমাইশা। আর এরপর হোয়াটসঅ্যাপে ঢুকে চোখ কপালে উঠে গেল ওর।
সাফিন 2-3টা স্ক্রিনশট ওর কাছে দিয়েছে। তাতে সাফানের ছবি, অপরে সাফানকে নিয়ে মেয়েদের বিভিন্ন স্ট্যাটাস। স্ক্রিনশটগুলোর উপরে লিখেছে হ্যান্ডসাম বরপার অসুবিধা সমূহ, আর স্ক্রিনশটগুলোর শেষে লিখেছে থ্যাঙ্কস মি লেটার। এসব দেখে রুমাসের মেজাজ বিগড়ে গেল। পাশে শুয়ে থাকা সাফানের দিকে তাকালো ও আর একবার, কিন্তু এবার তাকালো একদম বুড়ো কুচকে। ফোনটা ধারাম করে বিছানায় রেখে সাফানকে হাত দিয়ে একটা গুঁতো দিল। রুমাসে গুঁতো খেয়ে সাফান চোখ মেলল। এরপর ঘুম ঘুম চোখে রুমাসের দিকে ফিরে ঘুম ঝর্ণা গলায় বলল, গুঁতো দিচ্ছ কেন? কি সমস্যা, খুলে বলো। রুমাসা বুড়োকুটি করে বলল, কোনো সমস্যা না, ইচ্ছে হয়েছে তাই মেরেছি, কোনো অসুবিধা? সাফান ফিক করে হাসলো, বলল, না কোনো অসুবিধা না, এখন আমাকে ঘুমোতে দাও। বলি পাশ ফিরে আবারও ঘুমানোর পায়তারা করতে লাগলো সাফান। রুমাসা বুড়োকুটি করে আবার ক্যাটক্যাট করে বলল, এই তুমি আবার ঘুমাচ্ছ কেন? ওঠো, সন্ধ্যা হয়ে গেছে, এক্ষুনি ঘুমিও না। এতক্ষণ ঘুমিয়ে হয়নি তোমার? সাফান সাথে সাথে মাথা ঘুরে রুমাসের দিকে দেখল। বউ তার কোনো কারণে ভয়ানক বিরক্ত। মনে মনে ক্যালেন্ডারে তারিখ হিসাব করতে লাগলো। না, এ সময় তো রিমুর মুড সুইং হওয়ার কথা না, আরও দিন বাকি আছে। তাহলে সাফানকে ওর দিকে ক্যাবলার মতো তাকিয়ে থাকতে দেখে আর বিরক্ত হলে রুমাইশা বলল, হ্যাঁ করে তাকিয়ে দেখছো কি? বাড়ি এসে শুধু খাওয়ার ঘুম। ওটা এক্ষুনি, ওটা ফ্রেশ হও। আমি কিন্তু মোটেও এইসব সহ্য করবো না বলে দিচ্ছি। এমন সময় সাফানের ফোনটা টুং করে মেসেজ এলো। সাফান ঘুম এমনিতেই উড়ে গেল। ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকলো। সাফিন মেসেজ লিখেছে, রুমি আপু যেতেছে নাকি ভাইয়া? সাফান চকিত একবার রুমাশাকে দেখলো, আবার ফোনের দিকে তাকিয়ে কিপ্যাডে টিপতে লাগলো সাফিনকে মেসেজ দেওয়ার উদ্দেশ্যে। হেব্বি চেতেছে, তুই কিছু করেছিস নাকি? কি করেছিস বল এক্ষুনি। সাফিন ফিরতি মেসেজের উত্তর দিল, ফেসবুকে ঢোকো, তাহলে বুঝবে তোমার বউ কেন যেতেছে। আর নিচে আসো, আমরা সবাই বসে আছি এখানে, আপুকেও নিয়ে আসো। রুমাশা আবার তাকালো সাফনের দিকে। রুমাশা বিছানায় বসে দুই হাতে বুকে বেঁধে দেওয়ালের দিকে তাকিয়ে আছে, মুখে ওর মহাবিরক্তির ছাপ। রুমাশাকে দেখে সাফান ফেসবুকে ঢুকলো। ঢুকে নিজেই হাঁ হয়ে গেল। ঢোক গেলে ফোনটা সুইচ অফ করে দিল। স্তন্যপানে সেটা রেখে দিল বেডসাইডের টেবিলের ওপর। তারপর রুমাশার দিকে তাকিয়ে ও বলল, ফ্রেশ হয়ে আসো, চলো নিচে যাই। খিদে পেয়ে তোমার? বাইরে খেতে যাবে? রুমাশা তাকালো না, নিজের ফোনটা হাতে নিয়ে চাপাচাপি করতে থাকলো। আর সাফানের উদ্দেশ্যে কড়া গলায় বলল, খিদে পায়নি, তোমার পেলে তুমি খেয়ে আসো। সাফান কিছু বলল না, ফোনটা উঠিয়ে সাফিনকে মেসেজ দিল, রিমুর কাছে কল করে মায়ের কাছে ধরিয়ে দিয়ে বল মা যেন ওকে নিচে যেতে বলে। কিছুক্ষণ পরে রুমাশার ফোনে কল এলো সাফিনের। রুমাশা রিসিভ করলো। ওপাশ থেকে রুনিয়া বলে উঠল, এই নিচে আয়, মচমচা নাস্তা হয়েছে, খাবি? তাড়াতাড়ি আয়। সাদমান শামিরের সাথে মিলে সাফিন আর সোনিয়া কিন্তু সব শেষ করে দিল। রুমাশা ছোট্ট করে উত্তর দিল, আসছি ফুপ্পি, তোমরা খেতে থাকো। বলে কলটা কেটে দিল রুমাশা। তারপর বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। রাশা ঘুম থেকে উঠে গেছে ততক্ষণে। পোশাক আশাকটা ঠিক করে রাশাকে কোলে তুলে সাফানের দিকে এক পলক তাকিয়ে নিচে চলে গেল রুমাশা। সাফানের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। রুমাশা রুম থেকে বের হতেই সাফান উঠে বসল। ইয়া আল্লাহ, কোনো দোষ না করলেও শাস্তি দেওয়ার এই ব্যাপারটা আমার বউয়ের মাথা থেকে তুমি চিরতরে উঠিয়ে দাও, আমিন। সাফান যখন গোছগাছ করে নিচে আসলো ততক্ষণে সবার নাস্তা প্রায় শেষের দিকে, যদিও রুনিয়া সাফানের জন্য আলাদা করে তুলে রেখেছেন। সাফানকে দেখিয়ে তিনি নাস্তা নিয়ে হাজির হলেন হলরুমে। সোফার সামনে রাখা টি টেবিলের উপর নাস্তা রেখে সাফানকে বসতে বললেন তিনি। সাফান এসে বসলো মায়ের পাশে। ইস্তেক আহমেদ অন্য পাশের সোফায় বসে শামিরের সাথে খেলছেন। সাদমান সাফিনের সাথে কুস্তিগির করছে। সোনিয়া ওদের রেফারি। আর রুমাশা রাশাকে কোলে নিয়ে ওকে চিবিয়ে চিবিয়ে খাবার খাওয়াচ্ছে। মুখখানা ওর থমথমে। ও রকমের সিলি বিষয় নিয়ে যে এখনও কিশোরী মেয়েদের মতো ওর মন খারাপ হচ্ছে, সেই ব্যাপারটা চিন্তা করে নিজের রাগ লাগছে ওর। কিন্তু সাফানের ওপর থেকে ওর রাগটা মোটেও কমছে না। সাফান নাস্তা প্লেটটা নিজের দিকে এগিয়ে নিয়ে এসে রুনিয়া আর শামসুলকে উদ্দেশ্য করে বলল, মা বাবা, পরশু আমাদের ফ্লাইট আছে রাত 9টায়। আমরা দুপুরের আগে বেরিয়ে যাব এখান থেকে। রুনিয়া সাফানকে পানি দিচ্ছিলেন। সাফানের কথা শুনে পানি থামিয়ে তিনি সাফানের দিকে তাকিয়ে অসায় দৃষ্টিতে বললেন,
আর কয়টা দিন থেকে গেলে হতো না? এখন তো আর কোনো সমস্যা নেই আর। আর একটা সপ্তাহ থেকে যাও অন্তত। সাফান খেতে খেতে বলল, মা লিন্ডা ওখানে একা আছে, ওকে আমি আর রিমু ছাড়া কেউ সামলাতে পারে না। জোনাস যা একটু ওর কাছে যায়, বাকিরা কেউ ভয়ে ওর কাছে ঘেঁষতে চায় না। আর সাদমান শারমিরের স্কুল আছে, বেশ কিছুদিন গ্যাপ গেলে ওদের সমস্যা হবে। আমার বিজনেস আছে ওখানে, ওরা আর কত সামলাবে বলো? এই কয়েকদিন কত শতবার ফোন দিয়েছে তার হিসাব নেই। তবে তুমি চিন্তা করো না, আমরা 2-3 মাস পর আবার দেশে ঘুরতে আসব। আর এবার আসলে একটু বেশি দিন থাকার প্রস্তুতি নিয়ে আসব। আর এর পরের বার এসে তোমাকে আর বাবাকে আমাদের ওইখানে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসব। তাই মন খারাপ করো না, এখন তুমি রাশাকে সামলাও, আমি রিমুকে নিয়ে একটু ঘুরে আসি বাইরে থেকে। রুমাশা সাফানের কথা শুনছিল। শেষের কথাটা শুনে ও সাফানের দিকে না তাকিয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন আপনি? আমি কোথাও যাব না। রুনিয়া রুমাশের এমন ঠান্ডা কণ্ঠ শুনে চমকালো। আজ পর্যন্ত কখনো রুমির এমন কণ্ঠ শোনেনি তিনি। পাশে বসা সাফানের দিকে একটু ঝুঁকে গিয়ে তিনি ফিসফিসে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, কি হয়েছে ওর? সাফান নিজের মায়ের মতো করে ফিসফিস করে উত্তর দিল, তোমার বৌমার রাগ করেছে, ওকে একটু আমার সাথে বাইরে বেরোতে রাজি করিয়ে দাও। রনি আবার সোজা হয়ে বসলেন, তারপর গলা খাকারি দিয়ে বললেন, কী রে রুমি, যাবি না কেন? দে রাশাকে আমার কাছে দে, দিয়ে তুই রেডি হয়ে আয়। আর কবে দেশে আসবি তার ঠিক নেই, একটু ঘুরে আয়, ভালো লাগবে। বলেই তিনি সোফা থেকে উঠে রুমাশের কোল থেকে রাশাকে নিলেন। রুমাশা সবার আড়ালে সাফান থেকে কটমট করে তাকালো। রুনিয়া বললেন, সন্ধ্যা হয়ে গেল, তাড়াতাড়ি ওঠ, উঠে রেডি হয়ে নে, সকাল সকাল ফিরে আসিস। রুমাশা রনির কথার মতো বাধ্য মেয়ের মতো সোফা থেকে উঠে সিঁড়ি বেয়ে উপরে উঠল, তারপর চলে গেল ছাদের দিকে। রুমাশার চোখের আড়াল হতেই রুনিয়া সাফানের দিকে ফিরে চোখ টিপ মারলেন। শাফিনের সাথে কুস্তিতে থাকা অবস্থায় সাদমান বলে উঠল, মাম্মা তাহলে শুধু দাদিমার কথা শোনে? এখন থেকে মাম্মা আইসক্রিম খেতে না দিলে তাহলে তোমার কাছে ফোন দেব দাদিমা, তুমি মাম্মাকে বলে দেবে আমাদেরকে আইসক্রিম দিতে। বাবা বললে মাম্মা শোনেই না। সন্ধ্যা পেরিয়ে রাত নামার পায়তারা করছে। সাফান ড্রাইভ করছে এক মনে। পাশে জানলা দিয়ে মুখ ফিরিয়ে বসে আছে রুমাইশা। পরনে ওর কালো সাদা মিশ্রণের একটি মসলিন সালোয়ার কামিজ, ওড়নাটা বুকের উপর দিয়ে কাঁধে দুই পাশে তুলে দেওয়া, বেনুন রঙা চুলগুলো বেনি করে রেখেছে। হাত দুই গাছা চুড়ি, চুড়ি স্টোনগুলো চমকা চমকে উঠছে আলোর ঝলকে। কানে ছোট ছোট একজোড়া ঝুমকা, ঠোঁটে সামান্য ভ্যাসলিন ঘষে দিয়েছে। সাফান ড্রাইভ করছে আর মাঝে মাঝে আর চোখে রুমাশাকে দেখছে। রুমাশা ওর দিকে ফিরে তাকাচ্ছে না। নীরবতা ভেঙে সাফান জিজ্ঞেস করলো, রিমু, কোথায় যাবে তুমি? বলো, আমি তোমাকে নিয়ে যাব। যে জোর জবরদস্তি করে বাইরে নিয়ে এলো সে জানে না কোথায় নিয়ে যাবে তা? জানলার দিকে মুখ করে তাকিয়ে কটকটায় উত্তর দিল রুমাইশা। সাফান ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল, তারপর হাঁকিয়ে নিয়ে চলল গাড়িটা দাঁড়াটানার দিকে। দাঁড়াটানা পৌঁছে গাড়িটা পার্কিং স্পটে রেখে গাড়ি থেকে নামলো সাফান। তারপর অন্য পাশ থেকে রুমাইশাকে হাত ধরে বের করে আনলো। তারপর রুমাইশাকে বলল, আমার বউয়ের কি হেঁটে হেঁটে রাতের শহর দেখার কোনো অসুবিধা আছে? রুমাইশা সাফানের সে প্রশ্নের কোনো উত্তর দিল না। সাফানের দিকে এক পলক তাকিয়ে হাঁটা ধরল সামনের দিকে। ঠোঁট চেপে হেসে সাফানও গেল ওর পেছন পেছন। সে রাতে সমস্ত দাঁড়াটানা বাজার ঘুরল ওরা। বাজারের ভেতরে যাওয়ার কিছুক্ষণ পরই মন ভালো হয়ে গেল রুমাইশার। সমস্ত অলিগলি ঘুরে দেখলো দুজনে। চোখে দেখাটাই যেই যেই জিনিসগুলো ভালো লাগলো রুমাইশার সবগুলো কিনলো। সাফান ফুল কিনলো ওর জন্য অনেকগুলো। বাসায় সবার জন্য হালকা পাতলা নাস্তা আর ছোটোখাটো গিফট নিল ওরা। রাতের খাবার বাইরে খেলো দুজনে। এর মধ্যে আবার ওদেরকে চিনতে পেরে বাজারের লোকগুলো ভিড় জমালো ওদেরকে ঘিরে। কথা বলতে আসলো ওদেরকে সামনে পেয়ে অনেকে। অনেকে সাফানের সাথে সেলফি নিল। তখন সাফানের মুখখানা দেখার মতো ছিল। রুমাশা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠোঁট টিপে হাসছে সাফানের এই নাকানি চোবনি খাওয়া অবস্থা দেখে। রুমাশার স্মিত হাসির এক সময় খিলখিল করে হাসিতে রূপ নিল। দুইজনে মিলে বাজারঘাটে সব চষে এলো। হাসি আড্ডা দিয়ে খাওয়া দাওয়া সেরে ঘোরাঘুরি করে আবারও গাড়ি করে বাড়িতে রওনা দিল। আজ ওদের ফ্লাইট। কাল রাতে সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে ওরা। চিলেকোঠার কামরাটা রুমাশা আর সাফান রেডি হচ্ছে। সাদমান আর শারমির আগেভাগেই রেডি হয়ে নিচে চলে গেছে। বাড়ির অন্যরা সবাই নিচে আছে।
ও বাড়ি থেকে সবাই এসেছে ওদেরকে বিদায় দিতে। রাশাকে একটু আগে সোনিয়া এসে নিয়ে গেছে রেডি করে দিতে। রুমাইশা এখন চুল বাঁধছে। ফুল স্লিভ টি শার্টের সাথে ব্যাগি প্যান্ট পরনে ওর। তার সাথে চুলগুলো মাথার ওপর মেসি করে খোপা করে নিল। মুখে মেকআপের হালকা আবরণ দিয়ে নিল। সাফনের পরনে একটা আর্মি রঙা শার্ট আর তার সাথে চারকোনা রঙা প্যান্ট। রেডি হয়ে বসে আছে বিছানায়। রুমাইশা রেডি হওয়ার অপেক্ষায় সে। রুমাইশা রেডি হয়ে চিলেকোঠার কামরাটার দরজাটা লক করে দুজনে একসাথে বের হলো। লাগেজ আর ব্যাগগুলো সাফিন আগেই গাড়িতে তুলে দিল। গাড়ি নিয়ে আবার ফিরল ওরা। সাফন আর রুমাইশা নিচে পৌঁছাতেই সবাই ওদের দিকে তাকালো। দুজনকে একসময় একই সাথে দেখেই যেন চোখ জুড়ে যায় সবার। রুমাইশা এগিয়ে গেল আশার কাছে, গিয়ে আশার হাত দুটো নিজে হাতের মুঠে ধরে বলল, আমরা আবার আসবো মা, কিছুদিন পরে। তুমি মোটেও মন খারাপ করো না, আর বাবার দিকে খেয়াল রেখো, আর নিজের ওষুধগুলো ঠিকমতো খেও। আমি ফোন করব এখন থেকে নিয়মিত। আয়শা মেয়ের গালে হাত বুলিয়ে দিয়ে চোখের জল তার আঁচল দিয়ে মুছলেন। বিনিময়ে রুমাইশা তার মাকে এক চিলতে হাসি উপহার দিল। এবার শামসুল, রাফসান আর রাফসানের বাচ্চাদের থেকে বিদায় নিয়ে রুমাইশা গেল রুনিয়ার কাছে, গিয়ে বলল, ফুপ্পি, তুমি আমার ফুপ্পি চাইতে অনেক বেশি কিছু। তুমি আমাকে মায়ের মতো করে ভালোবাসা দিয়ে গেছো সব সময়। তোমার এত ভালোবাসা কখনো শোধ হবার নয়। নিজের খেয়াল রেখো, বাবাকেও দেখে রেখো, আর আমার জন্য একদম চিন্তা করো না। আমি রোজ কল দিব, ভিডিও কল করব। মন খারাপ করে থেকো না কোনো সময়। আর আমার খুব ইচ্ছে আমরা আবার খুব তাড়াতাড়ি ফিরে আসব, তখন অনেক অনেক দিন থেকে যাব, কেমন? রুনিয়া চোখের কোণা থেকে পানি মুছে হাসি মুখে মাথা নাড়ালো। রুমাইশার মাথায় হাত বুলিয়ে দিয়ে তিনি বললেন, তুই সারা জীবন হাসি মুখে থাক রে মা। আমার ছেলেটাকে আগলে রাখিস সব সময় নিজের করে। আমার ছেলেটা তোকে ছাড়া কিছুই বোঝে না। আর বাচ্চাদের সাথে আমার কথা বলিয়ে দিস রোজ। এতগুলো দিন ওরা আমার সাথে ছিল, ওদেরকে ছেড়ে আমি এখন কিভাবে থাকবো? বলতে বলতে ফুপে কেঁদে উঠল রুনিয়া। সাদমানার শাহমির দাদিমার কান্না শুনে সোফা থেকে উঠে গিয়ে জড়িয়ে ধরল রুনিয়াকে। তারপর শাহমির বলল, দাদিমা, তুমি একটু চিন্তা করো না। আমি আর শাহমির প্রত্যেক দিন তোমার আর দাদুর কাছে কল করব। রাশার সাথে কথা বলিয়ে দেব। তোমার মনে হবে না যে আমরা এত দূরে আছি, একদম কাছাকাছিই থাকবো। কেঁদো না তুমি দাদিমা। রুমাইশা আর সাফান দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসল। সাফান বিদায় নিয়ে গেল আশা আর শামসুলের কাছে। শামসুল তাকে বলল, সাফান বাবা, আমার মেয়েটা তোমার কাছে সবথেকে বেশি ভালো থাকে আমি জানি। তারপর বলছি, ওকে তুমি যত্নে রেখো। আমার মেয়েটা যদি এই পৃথিবীতে সবথেকে বেশি কাউকে ভালোবেসে থাকে, বিশ্বাস করে থাকে, তবে সেটা তুমি। ওই সে ভালোবাসা, সে বিশ্বাস কখনোই আঁচল লাগতে দিও না, আর নিজের খেয়াল রেখো। সাফান শামসুলের কথায় মুখে মিষ্টি হাসি ফুটিয়ে দিয়ে বলল, জি মামা, আপনি চিন্তা করবেন না। আপনার মেয়েকে আমি কখনোই কষ্ট পেতে দেব না। আপনি আপনার মেয়েকে যতটা যত্ন করতেন তার থেকে বেশি করার চেষ্টা করব। আর এই বিষয়ে আপনি আমার উপরে বিশ্বাস রাখতে পারেন। সাফান কথাগুলো শেষ করে একবার তাকালো রুমাইশার দিকে। শামসুল সাফানের কথায় সন্তুষ্টিতে মাথা নাড়ালো। শাফিন আর সোনিয়ার সাথে কিছুক্ষণ খুনসুটি করে সবাই থেকে আবারও বিদায় নিয়ে বের হয়ে পড়ল ওরা। ওদের পেছন পেছন এলো বাড়ির সকলে। সাদমান শাহমিরকে গাড়ির পেছনের সিটে বসিয়ে রাশাকে ওদের মাঝখানে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিল সাফওয়ান। তারপর রুমাইশার ড্রাইভিং সিটের পাশে সিটে বসিয়ে দিয়ে নিজেও এসে বসলো ড্রাইভিং সিটে। তারপর সবাই থেকে আবারও একবার বিদায় নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলো ওরা। দীর্ঘ 8 ঘন্টা জার্নির পর ওরা এসে পৌঁছালো ওদের আবাসস্থলে, অ্যামাজনের গভীরে অবস্থিত বিশাল বড় বাড়ির এএস এর অ্যাপার্টমেন্টে। সবুজ গাছপালায় ঘেরা বিরাট এরিয়ার ভেতরে বিশাল আকারে একটি ঝকঝনারেল শেয়ারম্যান ট্রি এর ঠিক মাঝ বরাবর অবস্থিত বিশাল বাড়িটির চারপাশে একটা বিশাল এরিয়া নিয়ে ওয়াল তুলে দেওয়া, বন্যপ্রাণী হঠাৎ উপস্থিতি থেকে বাঁচার জন্য। ওরা যখন পৌঁছালো তখন প্রায় শেষ বিকাল। আন্ডারগ্রাউন্ড লেন দিয়ে ওরা পৌঁছালো ওদের বাড়িতে। প্রাচীরের ভেতরে নিজেদের স্পেশাল কিছু পোষা প্রাণী রাখার জন্য প্রাচীরটা এত বড় করার সিদ্ধান্ত নিয়েছিল রুমাইশা। প্রাচীরের ভেতরে থাকা জঙ্গলের এই মাথা থেকে ও মাথা ঘুরে বেড়াচ্ছে হরেক রকমের বন্য বিড়াল, বেশ কয়েকটা জাগুয়ার বাচ্চা, কতগুলো ক্যাপিবোরা, কয়েক প্রজাতির বানরের বাচ্চা লাফালাফি করছে এ গাছ থেকে ও গাছে।
কিছু অ্যান্ড ইটার আর স্নোথও আছে সেখানে। আর বন্য পাখি, তাদের তো কোনো হিসাব নেই। তাদের কলকলে ধ্বনিতে মুখরিত হয়ে আছে আশপাশটা। প্রাচীরের ভেতরে বাড়ির পেছন দিকটার পূর্ব পাশে বেশ অনেকখানি জায়গা জুড়ে ফুলের বাগান করেছে রুমাইশা। তাতে ফুটে আছে জানা অজানা হরেক রকমের ফুল। অধিকাংশ ওর সংরক্ষণ করা ফরেস্টের ভেতর থেকে, আর বাকিগুলো শহর থেকে সাফান নিয়ে এসেছে। ফুলের বাগানের অন্য পাশে ফলের বাগান করা, সেখানে নাম না জানা ফল গাছের ছড়াছড়ি। রুমাইশার হাতের ছোঁয়ায় একটু একটু করে বেড়ে উঠেছে এগুলো। আন্ডারগ্রাউন্ডে থেকে বাড়ির ভেতরে ঢোকার রাস্তা দিয়ে সিঁড়ি বেয়ে উঠে একের পর একে একে প্রবেশ করলো ওরা। প্রথমে ঢুকলো রুমাইশা, ওর পিছনে বাচ্চারা, তারপর সাফান, সাফানের কোলে রাশা। মাটির ওপরে থাকা মোটা মেটেলের দরজাটা ঠেলে উঠে এলো রুমাইশা। আর উঠতে না উঠতে দূর থেকে ভেসে এলো এক হিংস্র হিসেস গর্জন। সেই শব্দটার উৎসর দিকে তাকিয়ে হাসি মুখে লিন্ডা বলে ডাক দিল রুমাইশা। আর মুহূর্তে সরসর করে শব্দ করে সেই দূর থেকে ছুটে আসতে থাকলো বিশাল দেহী লিন্ডা। এতগুলো বছর তার আকার আরও দ্বিগুণ বেড়ে গেছে, তার সাথে তার শক্তিও। ততক্ষণে বাচ্চারা আর সাফানও উঠে এসেছে ওপরে। লিন্ডা এসে কুণ্ডুলি পাকিয়ে রুমাইশাকে জড়িয়ে ধরল নিজের সাথে। তারপর রুমাইশার মুখের সাথে মাথা ঘষে জানান দিল নিজের তীব্র ভালোবাসা। এরপর রুমাইশাকে ছেড়ে সাফানের উপর ঝাঁপিয়ে পড়ল ও। এরপর বাচ্চাদের সাথে কিছুক্ষণ ঘষাঘষি করল। রাশা অনেক ছোট বলে ও ব্যথা পাবে ভয়ে লিন্ডা ওকে মোটেও স্পর্শ করে না। তবে রাশার সেফটির জন্য সর্বদা সতর্ক থাকে সে। লিন্ডার সাথে সাক্ষাৎ শেষে বাড়ির ভেতরে ঢুকলো ওরা। সাদমান আর স্বামীর রাশাকে কোলে নিয়ে নিজেদের রুমে চলে গেল ফ্রেশ হতে। রুমাইশা গেল ওর আর সাফানের বেডরুমে, আর সাফান ফ্রেশ না হয়ে চলে গেল ল্যাবে। ওদিকে কী অবস্থা সেটা দেখা খুবই জরুরি। রুমে ঢুকে পরনের পোশাক বদলে রুমাইশা পরে নিল একটা ঢোলা ঢালা ট্রাউজার আর একটা হাফ হাতা ওভারসাইজের টি শার্ট। তারপর ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে গেল কিচেনে। সাদমান স্বামীর এত লম্বা সময়ের জার্নির পর ওরা ক্লান্ত হয়নি। নিজেদের রুমে রাশাকে নিয়ে খেলছে ওরা, হই হুল্লোড় করছে। রুমাইশা চাইল্ডে মনিটর ক্যামেরায় দেখছে ওদের আর রান্না করছে। অল্প সময়ের ভেতরে রাতের খাবার প্রস্তুতি করে ফেলেছে ও। সাদমান শাহমিরের জন্য এক খাবার, রাশার জন্য এক খাবার, আর ওর আর সাফানের জন্য অন্য এক খাবার। রান্না শেষ হতে না হতেই কলিং বেলের আওয়াজ পাওয়া গেল। রুমাইশা সিকিউরিটি ক্যামেরায় দেখে নিল সাফান এসেছে। ক্লান্তিতে চোখ জোড়া ছোট হয়ে এসেছে ওর। খাবার দাবারগুলো ওভাবেই রেখে চলে গেল দরজা খুলতে। ক্লান্ত বিধ্বস্ত সাফান এগিয়ে এসে জড়িয়ে ধরল রুমাইশাকে। এটা ওর রোজকার অভ্যাস। রুমাইশা সাফানকে জড়িয়ে ধরে আবার দরজা লাগিয়ে দিল। তারপর সাফানকে ওভাবেই নিজের সাথে জড়িয়ে হেঁটে চলল ওর ভেতরের দিকে। তারপর বাসার ঘরে নিয়ে গিয়ে সাফানকে নিজে থেকে ছাড়িয়ে বসিয়ে দিল সোফায়। তারপর হাওয়ার গতিতে চলে গেল বাইরে। সাফান বসে বসে নিজের শার্টের বোতাম খুলতে লাগলো একটা একটা করে। কিছুক্ষণ বাদে রুমাইশা এলো আবারও। হাতে একটা ট্রেতে করে ঠান্ডা গ্লাসের লেবুর শরবত নিয়ে এলো। সাফানের সামনে সেটা রেখে দিয়ে সাফানের আধা খোলা শার্টের বাকি বোতামগুলো খুলে দিয়ে শার্টটা সাফানের গা থেকে খুলে নিয়ে রেখে দিল বিছানায়, বিনে। তারপর সাফানের ঝাঁকড়া চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, ফ্রেশ হয়ে আসো, খাবার দিচ্ছি আমি। খেয়ে সকাল সকাল ঘুমাতে হবে আজ। সাফান তাকালো রুমাইশার দিকে বাচ্চাদের মতো চোখ করে। নিজের ঠোঁটটা আস্তে করে ফুলিয়ে দিল। রুমাইশা সেদিকে তাকিয়ে ক্লান্ত গলা বলল, ওসব পরে হবে, আগে রেস্ট করো। মাথায় শুধু আজে বাজে চিন্তা ঘুরছে সবসময়। বলি মুখটা জামটা মেরে রুম থেকে বের হয়ে গেল রুমাইশা। সাফান ওর যাওয়ার দিকে তাকিয়ে শব্দ করে হেসে উঠল। খাওয়া দাওয়া সেরে সাদমান শাহমির আর রাশাকে নিয়ে নিজের বেডরুমে চলে এলো ওরা। বাচ্চারা বায়না ধরেছে কিছুক্ষণ গল্প করে তারপর ঘুমাবে, তাই বেজার মুখ করে সাফান বাচ্চাদেরকে নিয়ে এলো ওদের রুমে। রুমাইশা সাফানের দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিল। তারপর সাফানের অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল রুমাইশার দিকে। বিছানায় আগে উঠে বালিশটা কাত করতে করতে তাতে পিঠ ঠেকিয়ে বসলো রুমাইশা। সাদমান আর স্বামীর হুটুপুটি করে উঠে এলো বিছানায়। এসে মায়ের বুকের দুই পাশ দখল করে নিল দুজন। দুই ভাইকে এইভাবে হুটুপুটি করতে দেখে সাফানের কোলে থাকা রাশা আনন্দে দুই পা ছোড়াছড়ি করতে করতে মুখ দিয়ে আনন্দসূচক ধ্বনি বের করতে লাগলো। নিজেও বিছানায় গিয়ে হুটুপুটি করার জন্য হাত পা দিয়ে
লাফালাফি করতে থাকলো। সাফান হতাশ হয়ে তাকালো রুমাসার দিকে, তো আরেকবার তাকালো রাশার দিকে। রাশাকে নামিয়ে দিল কোল থেকে। রাশা দ্রুত পায়ে হামাগুড়ি দিতে দিতে মায়ের পেটের উপর গিয়ে উঠে বসলো। সাফান মুখ অন্ধকার করে বলল, এবার আমি কোথায়? রাশা মায়ের পেটের ওপর বসে বসে বাবাকে আঙ্গুল দিয়ে জায়গা দেখিয়ে দিল। রুমাশা সেদিকে তাকিয়ে হেসে উঠে বলল, ওই দেখো তোমার মেয়ে জায়গা দেখিয়ে দিয়েছে। আসো আমার পায়ের কাছে আসো। তোমার মেয়ে আমার পেটের উপরে, তুমি আমার পায়ের উপরে, আসো আসো। সাফান বিছানায় উঠে রুমাশের পেটের উপর থেকে রাশাকে নামিয়ে নিজের বুকের উপরে রাখলো। তারপর রুমাশের উরুর উপর মাথা রেখে চিত হয়ে শুয়ে পড়ল। স্বস্তির নিঃশ্বাস ছাড়লো ও। রুমাশা সাফানের চুলগুলোতে একটু করে হাত বুলিয়ে দিয়ে সাদমান আর স্বামীরকে দু হাতে জড়িয়ে নিজের বুকের সাথে চেপে ধরল। সাদমান আর স্বামীর মাকে জড়িয়ে ধরে গল্প বলার জন্য পিড়াপিড়ি করতে লাগলো। রুমাশা বুড়ো তুলে ওদের দিকে তাকিয়ে বলল, আমার এখন কথা বলতে মোটেও ইচ্ছা করছে না, তোমাদের বাবাকে গল্প বলতে বলো। সাদমান স্বামীর এবার সাফানের দিকে তাকালো গল্প শোনার জন্য। সাফান রাশাকে বুকে নিয়ে চোখ বন্ধ করে শুয়েছিল। বউয়ের কুটচালে চোখ খুলে তাকালো ও। তারপর সাদমান আর স্বামীরকে বল, আমি তো গল্প পারি না বাবারা, তোমাদের মাম্মা পারে সব ধরনের গল্প। রুমাশা হেসে সাদমান আর স্বামীরকে ডেকে বলল, তাহলে গান গাইতে বলো তোমার বাবাকে, তিনি এত সুন্দর গান গাইতে পারেন, কিন্তু আমাদের কখনো শোনান না। তারপর সাফানকে গুঁতো মেরে বলল, গল্প না বলতে পারো, গান তো গাইতে পারো, পারো না বলো? সাফান গা কাঁপিয়ে নিঃশ্বাস ছাড়ল। সাদমান স্বামীর এবার বাবাকে পিড়পিড়ি করতে লাগলো গান গাওয়ার জন্য। সাফান ওদেরকে বলল, গাইতে পারি, তবে গান গাওয়ার পর তোমাদের বোনকে নিয়ে নিজেদের ঘরে গিয়ে চুপচাপ ঘুমিয়ে যেতে হবে, ডিল? সাদমান স্বামীর অতি উৎসাহের সাথে নেচে উঠল, পাক্কা ডিল। সাফান রুমাশার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। বিনিময়ে রুমাশা ওকে ফেরত দিল কটমটে চাহনি। সাফান গান ধরল, এই আলো হাওয়ার মায়া কাটিয়ে, এই জগতে বাড়ির মায়া কাটিয়ে চলে যাব ভাবতি চোখ ভরে আসে। ভাই লেখিকা আপা 2023-24 সালে এই গানগুলো যে কোথা দিয়ে নিছে আই ডোন্ট নো। একটা গানও আমি পারি না, আর আমি এই ধরনের গান কখনো শুনিই নাই। আর যাই হোক, আমি কিন্তু অনেক তাড়াতাড়ি করে ভয়েস দিছি, আর ভয়েস দেওয়া কিন্তু এতটাও সোজা না। 1 ঘন্টার একটা ভয়েস দিতে গেলে কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগে। ওইটার ভিতরে অনেক ভুল ত্রুটি, ওগুলো ঠিক করা, দেন বারবার ডিলিট করা। একটার ভিতরে যদি অনেকখানি ভুল হয়, দেন ওইটা তো আর রাখা যায় না, ওইটা ডিলিট করা। এইভাবে করতে করতে ভয়েস দিতে অনেক টাইম লেগে যায়। আসলে একটা কথা কি, যারা জিনিসটা নিয়ে কাজ করে বা যারা ভয়েস দেয়, তারা এই জিনিসটা বুঝতে পারে যে এটা এতটাও ইজি না, কতটা হার্ড। আর আরেকটা কথা, এইখানে গল্পের ভিতরে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর ভুল ত্রুটিগুলো একটু ক্ষমার দৃষ্টিতে দেখো, ঠিক আছে বন্ধুরা? আর এটাই ছিল অন্তিম পর্ব। এরপরে আরেকটা সারপ্রাইজ পার্ট আসবে, ওটার পরে একেবারে শেষ হয়ে যাবে।